সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে 4টি সামরিক ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে রাশিয়ার 40টির বেশি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের একজন নিরাপত্তা কর্মকর্তা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নিজেদের ভূখণ্ড থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ইউক্রেনের ড্রোন হামলার বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে ড্রোনগুলো ইউক্রেন থেকে ছোড়া হয়নি, বরং নিশানায় থাকা রুশ সেনাঘাঁটির আশেপাশের এলাকা থেকে ছোড়া হয়েছে বলে জানা গেছে। হামলার ক্ষয়ক্ষতির বিষয়টিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে কিয়েভের দাবি সত্য হয়ে থাকলে 3 বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার ভেতরে এটাই ইউক্রেনের সবচেয়ে ধ্বংসাত্মক ড্রোন হামলা। সোমবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পূর্ব নির্ধারিত শান্তি আলোচনার আগ মুহূর্তে এই হামলাকে উস্কানি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা এএফপিকে ইউক্রেনের ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, ফ্রন্টলাইন থেকে অনেক দূরে অবস্থিত শত্রু ঘাঁটিতে হামলার লক্ষ্য নিয়ে বড় ধরনের বিশেষ অভিযান চালাচ্ছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। নিশানায় থাকা সাইবেরিয়ার বেলায়া বিমান ঘাঁটিতে আগুন ধরেছে বলেও জানান তিনি। নাম প্রকাশ না করার শর্তে ইউক্রেনের এই কর্মকর্তা বলেন, ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসব হামলা পরিচালনা করেছে। একযোগে 4টি রুশ সামরিক বিমান ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী রাশিয়ার যে 40টির বেশি বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো TU-95 ও TU-22 মডেলের কৌশলগত বোমারু বিমান। এসব যুদ্ধ বিমান ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন শহরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছিল রাশিয়া। একটি ছবিতে কাঠের তৈরি ছোট কেবিনের ছাদে অনেকগুলো ড্রোন বসিয়ে রাখতে দেখা গেছে। বলা হচ্ছে এসব ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। যেখান থেকে হামলা চালানো হয়েছে ট্রাকে করে ড্রোনগুলো সেখানে নিয়ে যাওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে, সূত্র থেকে একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে যেখানে হামলার দৃশ্য দেখা গেছে। সেখানে TU-95 এর মতো কয়েকটি বড় বোমারু বিমান আগুনে পুড়তে দেখা গেছে। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বৈঠক করতে না দেওয়ায় দখলদার ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। রোববার পশ্চিম তীরের রামাল্লায় তার নেতৃত্বে কয়েকটি আরব দেশের মন্ত্রীদের ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করার কথা ছিল, কিন্তু ইসরায়েলি বাধায় আরব মন্ত্রীরা জর্ডানের আম্মানে বৈঠকে মিলিত হন। এরপর একটি বিবৃতি দেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী। সেখানে দখলদার ইসরায়েলকে উগ্রবাদী হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া তারা শান্তি চায় না বলেও মন্তব্য করেন তিনি। প্রিন্স ফয়সাল বলেন, পশ্চিম তীরে আরব মন্ত্রীদের বৈঠক করতে না দিয়ে ইসরায়েল তার উগ্রবাদিতা এবং শান্তিপূর্ণ পথে সমস্যা সমাধান না চাওয়ার প্রমাণ করেছে। তাদের এই ঔদ্ধত্য মোকাবেলায় কূটনৈতিক প্রচেষ্টার যে ইচ্ছা আমাদের আছে সেটি দ্বিগুণ হবে। সৌদির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জর্ডানের মন্ত্রীরা পশ্চিম তীরের রামাল্লায় যেতেন। যদি ইসরায়েলি বাধা টপকে তিনি সেখানে যেতে পারতেন, তাহলে 1967 সালের আরব যুদ্ধের পর পশ্চিম তীরের এটি সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হতো। দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছে, আরব মন্ত্রীরা পশ্চিম তীরে গিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে কথা বলতেন। এ কারণে বৈঠকটি না হতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1967 সালের আরব যুদ্ধের পর পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। যদি কেউ পশ্চিম তীর যেতে চায় তাহলে ইসরায়েলের অনুমতি নিতে নয়। আরব মন্ত্রীদের জর্ডান থেকে হেলিকপ্টারে পশ্চিম তীরে যাওয়ার কথা ছিল, কিন্তু দখলদার ইসরায়েল আরব মন্ত্রীদের অধিকৃত পশ্চিম তীরের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেল আবিব ও জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। সেই সঙ্গে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। সংবাদ মাধ্যমটির দাবি, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে যাচ্ছিল, তবে সেটিকে মাঝপথে প্রতিহত করা হয়েছে। অন্য সংবাদ মাধ্যমগুলোর বরাতে মেহের নিউজ জানিয়েছে, নতুন এই ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে, গত মার্চ মাসে গাজায় পুনরায় হামলা শুরু এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি অধিকৃত অঞ্চলের দিকে এখন পর্যন্ত 43টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে গত মাসে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় বেন গুরিয়ন বিমানবন্দরের বাইরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং
6 জন আহত হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে ইয়েমেনি সেনাবাহিনী ঘোষণা করে তারা ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর। আল মাসিরা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ইয়েমেনি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না তোলা পর্যন্ত আমাদের অভিযান চলবে। গাজা উপত্যকায় দুর্ভিক্ষ পীড়িত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ এখন এক ভয়াবহ মৃত্যুকূপে পরিণত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA। রোববার সকালে ত্রাণ বিতরণের সময় বিপুল সংখ্যক বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটে। অন্তত 40 জন ক্ষুধার্ত মানুষকে গুলি করে মেরেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছে 200 জনের বেশি, যাদের অনেকের অবস্থাই সংকটাপন্ন। এর আগে গত 28-29 মে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয় 10 জন, আহত হয় অন্তত 62 জন। UNRWA এর তথ্য মতে আন্তর্জাতিক গণমাধ্যম ও কিছু চিকিৎসাকর্মী সরেজমিনে এই বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তের রাফা শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই শহরটি ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ বোমা বর্ষণে প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। UNRWA বলছে, সহায়তার নামে এই অপমানজনক ব্যবস্থার ফলে হাজার হাজার ক্ষুধার্ত ও অসহায় মানুষকে বহু মাইল হেঁটে যেতে বাধ্য করা হয়েছে ওই ধ্বংসস্তূপে। আবার সেখানে গিয়ে ত্রাণের পরিবর্তে বুক ঝাঁঝরা হয়ে যাচ্ছে বুলেটে। সংস্থাটি আরও বলেছে, গাজায় মানবিক সহায়তা বিতরণ নিরাপদ ও বৃহৎ পরিসরে পরিচালিত না হলে গণদুর্ভিক্ষ অনিবার্য। ইসরায়েলকে অবশ্যই গাজা থেকে অবরোধ তুলে নিতে হবে এবং জাতিসংঘকে বাধাহীন ও নিরাপদভাবে ত্রাণ প্রবেশ ও বিতরণের অনুমতি দিতে হবে। এই সংকট মোকাবেলায় একমাত্র UNRWA সঠিকভাবে কাজ করতে পারে। সংস্থাটি সতর্ক করে বলেছে, গণদুর্ভিক্ষ রোধ করার এখনই সময়, নইলে গাজার অন্তত 10 লাখ শিশু প্রাণ হারাতে পারে। তাইওয়ান ইস্যুতে সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। এমনকি স্বশাসিত দ্বীপটিতে বেইজিং আক্রমণ করলে ওয়াশিংটন সামরিকভাবে রক্ষা করবে বলেও অতীতে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। অতি সম্প্রতি এই ইস্যুতে আবারও বেড়েছে উত্তাপ। এমন অবস্থায় তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আগুন না নিয়ে খেলতে হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটি বলছে, তাইওয়ান ইস্যুটি একেবারেই চীনের অভ্যন্তরীণ বিষয়। চীন যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলবেন না, কারণ এটি চীনের অভ্যন্তরীণ বিষয়। বেইজিংয়ের পক্ষ থেকে এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগে চীনকে এশিয়ার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। হেগসেথ বলেন, চীন বিশ্বাসযোগ্যভাবে সামরিক প্রস্তুতি নিচ্ছে যাতে এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেওয়া যায়। তিনি অভিযোগ করেন, বেইজিং তাইওয়ান আক্রমণের মহড়া চালাচ্ছে। তাইওয়ানকে চীন নিজেরও অঞ্চল হিসেবে দাবি করে থাকে। এসব পরাশক্তি এই দেশটি বলেছে, প্রয়োজনে বল প্রয়োগ করেও তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীকরণ ঘটানো হবে। তবে তাইওয়ানের গণতান্ত্রিক সরকার বেইজিংয়ের এই দাবি মানে না। তারা বলেছে, কেবল তাইওয়ানের জনগণই তাদের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এমন অবস্থায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হেগসেথের মন্তব্যকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে। তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, তাইওয়ানকে চীনের বিরুদ্ধে কৌশলগত চিপ হিসেবে ব্যবহার করবে না এবং আগুন নিয়ে খেলবেন না। চীন যুক্তরাষ্ট্রকে এশিয়া প্যাসিফিকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী প্রধান শক্তি বলেও অভিহিত করেছে। দেশটি অভিযোগ করেছে, ওয়াশিংটন দক্ষিণ চীন সাগরে হামলাকারী অস্ত্র মোতায়েন করছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাষ্ট্রে একদল বিক্ষোভকারীর ওপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুরে এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি পণবন্দীদের মুক্তির দাবিতে তারা বিক্ষোভ করছিলেন। এই ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে FBI এর প্রধান ক্যাশ প্যাটেল বলেন, আমরা কলোরাডোর বোল্ডারে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং ঘটনাটির আদ্যোপান্ত তদন্ত করে দেখছি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, গাজায় আটক ইসরায়েলি পণবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভরত একদল লোকের দিকে ঘরোয়াভাবে তৈরি মলোটভ ককটেল সদৃশ কিছু ছুঁড়ে মারেন এক ব্যক্তি। বিক্ষোভকারীদের উপর এটি সন্ত্রাসী হামলা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে বোল্ডার পুলিশ প্রধান স্টিভ রেডফার্ন এ ঘটনার পেছনে উদ্দেশ্য কি ছিল তা নিয়ে আগ বাড়িয়ে মন্তব্য করতে রাজি হননি। স্থানীয় সময় বেলা 1:30টার কিছু আগে হামলার ঘটনাটি ঘটে। একটি ভিডিওতে দেখা যায়, গায়ে জামা না থাকা এক ব্যক্তি 2 হাতে স্বচ্ছ স্প্রে বোতল
নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর তার সামনে ঘাসে আগুন জ্বলছে। ভিডিওতে ওই ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়, জায়নবাদীরা নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি করো, তারা খুনি। লাল টি শার্ট পরা কয়েকজনের দিকে তাকিয়ে তিনি কথাগুলো বলছিলেন, যারা মাটিতে পড়ে থাকা একজনের শুশ্রূষা করছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুততম সময় ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান বোল্ডার পুলিশ প্রধান স্টিভ রেডফার্ন। তিনি বলেন, আমরা সেখানে পৌঁছানোর পর একাধিক আহত ব্যক্তিকে দেখতে পাই, যাদের শরীরে আগুনে পোড়া এবং অন্যান্য ধরনের জখমের চিহ্ন ছিল। স্টিভ রেডফার্ন বলেন, ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ তাৎক্ষণিক ওই সন্দেহভাজনের মুখোমুখি হয়। কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাকে আটক করা হয়েছে। বেইজিং আরও বলেছে, হেক্সিথ চীনের বিরুদ্ধে অপমানজনক মিথ্যা অভিযোগ এনেছেন, শান্তির আহ্বানকে অগ্রাহ্য করেছেন এবং গোষ্ঠী রাজনীতির জন্য শীতল যুদ্ধের মানসিকতা প্রচার করেছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।